আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হতেই পারে, তবে তাদের ক্ষমতায় বসানোর মনোভাব থাকলে অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় আসার আগে এবং পরে রাজনৈতিক দলের কথা ও কাজের মিল না থাকলে কি হতে পারে ৫ আগস্ট তা দেখিয়ে দিয়েছে। বর্তমান বাস্তবতায় শক্তিধর দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও সহায়তা মেলা অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মত তার। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ৫ আগস্ট শুধু ক্ষমতার পালাবদলই ঘটেনি, দেশের প্রেক্ষাপটে বদলে গেছে অনেক কিছু। রাজনৈতিক দলের চরিত্র আর জনগণের সাথে সম্পৃক্ততা কেমন হবে তাও নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের প্রয়োজনে যেই সংস্কার নিয়ে এত কথা তা শুরুর পাশাপাশি যে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ধরে নিচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিচ্ছি আর কি, তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই এই কাজগুলো করব। তারা ৩১ দফা করবে না, এটা আমি জানি, এলে বলে লাভ নেই। হ্যাঁ, কিন্তু তারা কি করবে, মানে অন্ততপক্ষে এই ৫ই আগস্টের পরে আমরা রাজনীতিক শক্তির কাছে এই জিনিসটা চাই, কথা এবং কাজের মিল। ক্ষমতায় আসার পরে যিনি আসুক, স্যার যে দলই আসুক, তারা যদি বলে এই সংস্কারের সবকিছু বাতিল, হ্যাঁ, করতে পারে কি? বাতিল হইলে আমরা বলে নেব যে এরা বিশ্বাসঘাতক। তাদের কাছ থেকে লিখিত নিতে হবে, আপনার পরিষ্কার কথা ওয়াদা করতে হবে তাদের, এবং সেটা হবে মানে কাইন্ড অফ কনসেনসাস, গ্র্যান্ড ন্যাশনাল কনসেনসাস। এর মাঝেই ছাত্ররা নতুন দল গঠন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাই। তা নিয়েও আলোচনা আছে দেশ জুড়ে। ডক্টর সাব্বির আহমেদের মতে, নতুন দল গঠন হলে ৫৩-র সাথে আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়বে, কিন্তু মূল বিষয় হিসেবে সামনে আসবে তাদের উদ্দেশ্য। হয়তো ওনারা মনে করছেন যে এই রাজনৈতিক দলকে তৈরি করার অর্থ হচ্ছে একে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু সেটা কোনো দিনে সম্ভব না। আমার মনে হয় না এটা সম্ভব। সেটা হলে দেশ আরেকটা নতুন ক্রাইসিসের মধ্যে পড়বে। সেটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা অন্ততপক্ষে ইন্টারিম গভর্নমেন্টের নাই। তাদের যদি একটা সুনির্দিষ্ট আদর্শ নিয়ে যদি ধরে মাঠে কাজ করে হবে, কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে দল কিছু ব্যক্তিকে সার্ভিস দেওয়ার জন্য একটা দল গড়ে উঠেছে, জাতীয় পার্টির মতো বা অন্যান্য যে কিংস পার্টির মতো, হ্যাঁ, কিছু লোকের আত্মসমৃদ্ধির জন্য তারা দল করছে, তাহলে ওই দল টিকবে না। দেশের অভ্যন্তরের নানান বিষয়ের সাথে আলোচনায় আছে বিদেশি সহায়তায় কিছুটা টান পড়া আর দেশের অর্থনীতিও। সেখানেও দেশের রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের মাধ্যমে বহির্বিশ্বের সাথে সম্পর্ক জোরদার গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক। অনেকগুলো পাওয়ার আমাদের হোস্টাইল করে ফেলছি, আমরা ভারতকে হোস্টাইল করে ফেলছি পলিটিক্যাল কারণে, আমেরিকা হোস্টাইল, তাই না? এখন আপনার অর্থনীতি সংকটের মধ্যে, এখন আপনি এই বিদেশি সাহায্য ছাড়া আপনি চলতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্টেরও উচিত যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে একটা কালেকটিভ প্রচেষ্টার মধ্যে নিয়ে আসা, সম্মিলিত প্রচেষ্টার মধ্যে, যাতে দূরত্বটা নিজেদের মধ্যে তৈরি না হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঠিক আছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও মনে করেন ডক্টর সাব্বির আহমেদ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে গ্রন্থমেলা। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আজ মেলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মেলায় উস্কানিমূলক বই প্রকাশ রুখতে নজরদারি করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব। অমর ২১শে গ্রন্থমেলার দুয়ার খুলছে শনিবার, তাই তো স্টল প্রস্তুতের মহাযজ্ঞ চলছে বিশাল এলাকা জুড়ে।
বেশিরভাগ স্টলই প্রস্তুত বই প্রেমীদের বরণ করে নিতে। নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের মিলন মেলায় দেখা মিলবে সাহিত্যের নতুন জাগরণ। আর রংতুলির ছোঁয়ায় সাজছে প্যাভিলিয়ন আর 5 শতাধিক স্টল। বরাবরই আমাদের প্রত্যাশা থাকে যে হচ্ছে মেলা ভালো হবে, তো এবারও একই প্রত্যাশা আছে যে হচ্ছে মেলা আমরা ভালো পাবো এবং হচ্ছে সাড়া পাবো পাঠকদের কাছ থেকে। প্রতিবারের তুলনায় এবার আশা করছি মেলা আরো ভালো হবে। এবার সবার বাক স্বাধীনতা দেখা যাচ্ছে, সবাই একতা আছে, এই জন্য ভাবছি সবাই একসাথে আসলে ভালো হবে। প্রস্তুতি এখনো চলছে, সব গুছাচ্ছি, বইয়ের ক্যাটাগরি অনুযায়ী অর্গানাইজ করছি। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানান তিনি। সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শনিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এবারের মেলায় তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের নানা দিক। এবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি ও 609টি প্রতিষ্ঠান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছরের মতো এবারও প্যাভিলিয়ন থাকবে 37টি। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে জমিয়াতে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। নজরুল ইসলাম খান আরও বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়াতে উলামায়ে ইসলাম। এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বৈঠকটিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে বিএনপি সমমনা 12 দলীয় জোটের সাথে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। শুক্রবার একসাথে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এবার মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের তবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমার প্রথম দিনে শেরপুর ও খুলনার 2 মুসল্লির মৃত্যু হয়েছে। সাব্বির খানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। তুরাগ তীর তাকবীর ধ্বনিতে মুখরিত। তাবুতে তাবুতে তাসবিহ তাহলিল, হেদায়েতি বয়ান, তালিম আর তাশকিলের মধ্য দিয়ে রবের নৈকট্য প্রার্থনায় লাখো মুসল্লির ময়দানে হাজিরা। মহান আল্লাহ ছাড়া কোনো রব নেই, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কালেমার এই বাণীকে বিশ্ব মানবতার মাঝে ছড়িয়ে দেয়াই দাওয়াতে তাবলীগের মূল মেহনত। দিলের গুমরাহির বিনাশ আর পাপ থেকে পরিত্রাণ চেয়ে সহি আখলাকের প্রার্থনায় তুরাগ পাড়ে তাই মুসল্লিদের ছুটে আসা। মূল উদ্দেশ্য বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চাওয়া। এই দিনের কাজে তাবলীগটা আরো নিবেদিত প্রাণ হইব, এটা আমি কামনা করি। এত বড় জামাত তো আর এই বাংলাদেশে হয় না, এই কারণে আসছি আর কি এখানে। ইজতেমা মাঠে অনুষ্ঠিত শুক্রবারের জুমার জামাতে অংশ নেন লাখো মুসল্লি। যে যেখানে জায়গা পেয়েছেন অংশ নিয়েছেন নামাজের জামাতে।
কিয়ামে, কেরাতে আর সেজদায় বৈঠকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয় জুমায়। ইমামতি করেন মাওলানা জুবায়ের। দুই পক্ষ যেন শান্তিপ্রিয়ভাবে এই ইজতেমাটা সফলভাবে সমাধান করতে পারে। আমরা নাবিয়ানা কাজ ছড়িয়ে দিই, আমাদের মধ্যে বিবাদ না থাকে। এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। 42টি জেলা এবং ঢাকার একাংশের সূরায়ে নিজামের তাবলিগ মুসল্লিরা অংশ নিচ্ছেন প্রথম ধাপে, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সূরায়ে নিজামের দ্বিতীয় ধাপ। ইজতেমাকে নিরাপত্তা দিতে সেনা সদস্য, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। মুসল্লিদের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব মানবতার মুক্তি আর বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি কিংবা হেদায়েত কিভাবে আসতে পারে, সেই কর্মপরিকল্পনায় 3 দিন ধরে এই তুরাগ তীরের মাঠে অবস্থান করে প্রশিক্ষণ নেবেন মুসল্লিরা। তারপর ছড়িয়ে যাবেন কালিমার দাওয়াত দিতে বিভিন্ন প্রান্তে। তবে এইখানে আসা মানুষ মনে করে তাবলিগ যে ঐক্যের কথা বলে, তাতে যাতে কোনো ধরনের অনৈক্য সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। পর্দা নামল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। সমাপনী অনুষ্ঠানে পণ্যের বৈচিত্র্যকরণ ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামী বছর মেলার আরও সুন্দর আয়োজনের প্রত্যাশা সবার। আরাফাত ইসলামের রিপোর্ট। শেষ শুক্রবার ও সমাপনী দিন হওয়ায় দুপুরের পর থেকেই মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে সব বয়সী মানুষের ঢল নেমে সেই ভিড় রূপ নেয় জনস্রোতে। মেলায় এসে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সার্বিক আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সববারের চাইতে অবশ্যই এবার অনেক বেশি ভালো হয়েছে। বাইরের স্টলগুলো যে পরিমাণে আছে আরও প্রয়োজন। যখন রাস্তা দিয়ে আসি তখন মানে ওদের মনিটরিংটাও ঠিক ছিল না। পুরানো যে মেলাতে আমরা গেছি, ভালো ভালো স্টলগুলা গুছালোভাবে ছিল, একটার পর একটা, মানে এই ধরনের এটা জিনিসটা আমরা পাই। অন্যদিকে বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও মেলার সময় না বাড়ায় আক্ষেপ করেন বিক্রেতারা। আমরা খুশি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সেল হয়েছে, আমরা মার্কেটিংও খুব ভালো পেয়েছি। আগামীকাল যদি একটা দিন বাড়িয়ে দেওয়া হতো তাহলে হয়তো বন্ধের দিনগুলো আমরা যদি আরো একটু বোনাস হিসেবে পেতাম। প্রতিবারের যে মেলায় আমরা আসি, এইবারের মেলায় তার চাইতেও ভালো রেসপন্স আমরা পেয়েছি। আমাদের প্রচুর সেল হচ্ছে, আর অনেক কাস্টমারকে আমাদের নাও করে দিতে হচ্ছে, প্রোডাক্ট নেই, কাস্টমার চাহিদা বেশি। এদিন বিকেলে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এ সময় বাণিজ্য উপদেষ্টা এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। ব্যবসায়িক ব্যয় আমরা কমাতে না পারি তাহলে আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা কমলে আমাদের জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা বেড়ে যেতে পারে। সো এই কারণে আমি সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। সেই সাথে আগামী বছরের মেলা আরও আকর্ষণীয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে মোট 51টি স্টল ও প্যাভিলিয়নকে সেরা অংশগ্রহণকারীর পুরস্কার দেওয়া হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কাটছেই না চালের বাজারের অস্থিরতা। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রকারভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ী, ভোক্তারা উভয়ই। তবে রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, চিনি, খেজুর আগের দামেই বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। তামজিদ সুমনের রিপোর্ট। বেঁচে থাকার জন্য খাদ্য চাহিদা মেটানোর প্রধান পণ্য চাল। সেই চাল নিয়েই চালবাজির শেষ নেই। প্রতিদিনই যেন নতুন করে অস্থির হচ্ছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সব ধরনের চালের দাম। নিম্নবিত্ত মানুষের চাল 28 বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, আর মিনিকেট ও নাজিরশাইল চাল প্রকারভেদে 80 টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন ভারত থেকে আমদানি করা চাল সরাসরি বাজারে প্রবেশ না করার কারণেই চালের বাজার অস্থির হচ্ছে। এলসি করতেছে সব বড় বড় কোম্পানিরা, এখন ওনারা নিজেরা এলসি করে নিজেদের বস্তায় ভরতেছে মালগুলো। ডাইরেক্ট কিন্তু মাল ইন্ডিয়ান মালগুলো আমাদের বাজারে যদি ঢুকতো তাহলে আমরা কম রেটে কিনতে পারতাম, কম রেটে কিনলে কম রেটে বিক্রি করতে পারতাম। এখন এটা তো হচ্ছে না। কেজি প্রতি 8 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে পারছে। মেইন সমস্যাটা হলো বিভিন্ন কনজিউমারগুলোকে লাইসেন্স দিয়েই চাইলের সমস্যাটা বাড়াইছে। যেহেতু আপনি দেখেন এখনো যারা প্যাকেটজাত যারা করে কনজিউমার যারা, তাদের 1 কেজি পোলা চাল তারা এখনো 30-40 টাকা বিক্রি করে, অথচ আমরা বেশি 110 টাকা 12 টাকা। বাজারে এসে বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। শুধু চালই নয়, নিত্যপণ্য প্রায় সব কিছুতেই বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সব কিছুর দামই বাড়ছে, কিন্তু এইভাবে আসলে মানে দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, ঠিক আছে, তাহলে আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাবে চলা। মধ্যবিত্ত বলে তো আর কোনো বিত্ত নাই, সব এখন হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে যারা উচ্চবিত্ত আছে, ব্যবসায়ী আছে, তারা চলতে পারতেছি, চাকরিজীবীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক সপ্তাহ ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো, ফলে এর প্রভাব পড়ছে বাজারগুলোতে। সাপ্লাই কিন্তু নাই, হ্যাঁ খুব কম, সাপ্লাইটা খুব কম। রোজার সময় বাড়তি একটু চাহিদা থাকে, তো চাহিদার তুলনায় বাজার একটু সামথিং একটু বাড়তে পারে। স্বস্তির বিষয় হলো আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি আগের দামেই বিক্রি হচ্ছে। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে, আর সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই আছে। তবে রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের নতুন দল গঠন করাকে স্বাগত জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সক্ষমতায় থেকে দল গঠন করা নয়। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশন আয়োজিত জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ছাত্র সমাবেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করা উচিত। সমাবেশে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত চিকিৎসার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতারা দেশ থেকে পালানোর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে ছাত্র ফেডারেশন। ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা যতদিন জীবিত থাকবে ততদিন আওয়ামী লীগকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর পল্টন এলাকায় গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মত বিনিময় এবং পল্টন রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এদেশের তরুণ সমাজ আর কাউকে লুটপাটের রাজনীতি করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। দিল্লির প্রেসক্রিপশনে আর কোনো রাজনীতি করা যাবে না বলেও জানান আক্তার। আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবে রাজনীতিতে ফিরে আসবে? বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুন ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬ দফা দাবি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু ন্যায় বিচার ব্যতীত তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ হওয়া ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন সহ ৬ দফা দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। বিডিআর সদস্য এবং তাদের পরিবারের যে দাবি
যেটি গণদাবিতে রূপ নিয়েছে সেই গণদাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহত 1 জন ও আহত 6 জনকে পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে তাদের অটোরিকশা সহায়তা প্রদান করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ সিলেট ক্যাডেট কলেজ এবং সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়। জুলাই বিপ্লবে নিহত কক্সবাজারের মহেশখালীর তানভীর সিদ্দিকের পরিবার, চট্টগ্রামের ফটিকছড়ির আহত আরমান, নগরীর হালিশহর এলাকার জান্নাতুল নাইম, বায়েজিদের আবু রায়হান, বাকলিয়ার ইখলাস মিয়া, বাঁশখালী উপজেলার ইমরান হোসেন ও মহিউদ্দিন বাচ্চু এ সহযোগিতা পান। এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার ও আহতরা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণসমাবেশ করেছে পাহাড়ি ও সমতল নৃগোষ্ঠীর জনগণ। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুরে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এই সমাবেশে তারা সমতলের নৃগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনেরও দাবি জানান। পাহাড় ও সমতলে শান্তি আনতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করে তারা। বলেন, এনসিটিবির সামনে আন্দোলনকারী নৃগোষ্ঠী ছাত্র জনতার ওপর হামলার অবিলম্বে বিচার করতে হবে। সমাবেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, আদিবাসী ইস্যুতে একটি শক্তির কাছে মাথা নত করেছে সরকার। এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় শতভাগ সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তারা কেন এই আদিবাসী সম্পর্কে বাংলাদেশ সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কি সেটা সুস্পষ্টভাবে কেন তারা বলবেন না, সেই প্রশ্ন আমাদের। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর এবছর বাড়বে রাজনৈতিক চ্যালেঞ্জ। এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছেন বিশ্বব্যাপী সংঘাত নিয়ে কাজ করা বেলজিয়াম ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের সংকটগুলো শীর্ষক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জগুলো বাড়তে পারে। আইসিজি জানায়, ইউরোপীয় ইউনিয়ন কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে। এ বছরের তালিকায় অন্যান্য দেশের পাশাপাশি আছে বাংলাদেশের নামও। আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের 6 মাস পার হলেও এখনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। অবিলম্বে সরকারের প্রতি বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান তারা। বলেন, বিচার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া কিছু রাজনৈতিক দল জাতির ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন। কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বগুড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করেছেন স্থানীয় নেতারা। বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। অকটেনের দামও 125 থেকে 1 টাকা বাড়িয়ে 126 টাকা এবং পেট্রোলের দাম 121 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 122 টাকা সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মধ্যরাত থেকে কার্যকর হবে। রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এই দাম সমন্বয় করা হলো। জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা করা হয়েছিল, তবে অকটেন ও পেট্রোলের দাম সে সময় অপরিবর্তিত ছিল। সংস্কৃতির খবর। আলিয়াস ফ্রাসস দ্য ঢাকাতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী কামরুজ্জামান সাগরের একক ছাপচিত্র। রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রান্সেসের গ্যালারিতে এই প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। 2011 থেকে 24 সাল পর্যন্ত কামরুজ্জামানের অঙ্কিত 48টি ছাপচিত্র প্রদর্শিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত এই শিল্পী বলেন, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও মানব সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকি তিনি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন চিত্রকর্মে। লিথোগ্রাফি নামক বিশেষ প্রক্রিয়ায় আঁকা ছবিগুলোতে তিনি মানুষের অবচেতন মনের অভিব্যক্তিকে তুলে ধরেছেন। ক্লাইমেট চেঞ্জিংয়ের যে কুফল, যেই দাবানলের উৎপত্তি, সদ্য যেই লস অ্যাঞ্জেলেসে যেই ঘটনাগুলো ঘটলো সেটা ক্লাইমেট চেঞ্জিংয়েরই কুফল। সেই বিষয়গুলোই বারবার নিয়ে আমি চিন্তা করি এবং অসংখ্য ছবিতে আমি পাখি ব্যবহার করি। পাখি যখন আবাসস্থল পরিবর্তন করে তখন বুঝতে হবে যে সেখানে মানুষের বসবাসও অযোগ্য হয়ে পড়ছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।